নেক্সট কোশ্চেন, ভারতে বিভিন্ন ধরনের বেকারত্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতে বিভিন্ন ধরনের বেকারত্ব, এই কোশ্চেনটা আমরা 11-এ পড়ে এসেছিলাম। এই কোশ্চেনটা আমরা 11-এ পড়ে চলে এসেছিলাম, সেই কোশ্চেন আবার এসছে। ভাব, সেই কোশ্চেন আবার এসছে। ভারতবর্ষে বিভিন্ন ধরনের বেকারত্ব, মানে আমাদের ভারতবর্ষে বিভিন্ন ধরনের বেকারত্ব দেখা যায়। অনেক বেকারত্ব আছে, অনেক রকমের বেকারত্ব। আমি পড়বো কি কি বেকারত্ব আছে। বলতে ভারতে যে বিভিন্ন ধরনের বেকারত্ব লক্ষ্য করা যায় তাদের মধ্যে উল্লেখযোগ্য হল, দেখ সব বেকারত্ব তো পড়া সম্ভব নয়, কয়েকটা পড়বো। ভারতবর্ষে বহু রকমের বেকারত্ব আছে, যেমন উঁচু ক্লাসে উঠবো কলেজে, ওখানে অনেক বেকারত্ব পড়বো, এখানে কয়েকটা বেকারত্বই পড়ছি। প্রথম বেকারত্ব বলছে কি মৌসুমী বেকারত্ব। মানে মৌসুমী বেকারত্ব মানে সিজন বেসিসে, সিজনে হয়। সিজন দেখবি একটা সিজনে প্রোডাকশন হয়, ওই প্রোডাকশনটা সারা বছর হয় না। যেই সময় প্রোডাকশনটা হয়, যেই সময় চাষাবাদটা হয়, সেই সময় লোক নেয়, আর বাকি সময় তোরা বসে থাকে। এটা কি হলো? মৌসুমী বেকারত্ব। উদাহরণ দিয়ে বলছি আমি। প্রচ্ছন্ন বেকারত্ব, এটাও একটা বেকারত্ব। তারপর কাঠামোগত বেকারত্ব, সব বলবো। বাণিজ্য চক্রজনিত বেকারত্ব, শিক্ষিত যুবকদের বেকারত্ব, এটা দেখছিস শিক্ষিত যুবকদের বেকারত্ব, যারা পড়াশোনা জানা সত্ত্বেও বেকার। ঠিক আছে, তাহলে কি কি বেকারত্ব পড়বো আমি এখন? মৌসুমী বেকারত্ব পড়বো, প্রচ্ছন্ন বেকারত্ব পড়বো, কাঠামোগত বেকারত্ব পড়বো, বাণিজ্য চক্র বেকারত্ব পড়বো, আর শিক্ষিত যুবকদের বেকারত্ব। 5 নম্বরের কটা পয়েন্ট হলো? 1টা 2টো 3টে 4টে 5টা। ঠিক আছে, বলতে প্রথমে পড়ছি মৌসুমী বেকারত্ব। বলছে ভারতের কৃষি প্রধানত বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। আমাদের ভারতবর্ষে কৃষি কাজ হয়, জানি আমাদের দেশে কৃষিকাজ কিসের উপর নির্ভরশীল? বৃষ্টিপাত। যে বছর দেশে ভালো বৃষ্টি হবে না, বৃষ্টিপাত বেশি হবে, কৃষিকাজ খুবই উন্নত হবে সে বছর। ঠিক আছে তো? সেচ ব্যবস্থার যথেষ্ট সম্প্রসারণ ঘটেনি, কারণ আমাদের ভারতবর্ষের সেচ ব্যবস্থার সম্প্রসারণ এখনো, জলসেচ যেটাকে বলি, ওটা কিন্তু এখনো খুব ভালো মতন সম্প্রসারণ হয়নি। সেজন্য বছরের নির্দিষ্ট সময়ে চাষের কাজ হয়ে থাকে। সারা বছর কিন্তু চাষের কাজ হয় না, নির্দিষ্ট সময়ে চাষের কাজ হয়ে থাকে। এর ফলে কৃষকদের বা কৃষি শ্রমিকদের বছরের কয়েক মাস বেকার থাকতে হয়। এই ধরনের বেকারত্বকে আমরা মৌসুমী বেকারত্ব বলে। শুধুমাত্র কৃষি ক্ষেত্রে যে এরকম বেকারত্ব দেখা যায় তা নয়, কোনো কোনো শিল্প ক্ষেত্রেও কিন্তু মৌসুমী বেকারত্ব দেখা যায়। ঠিক আছে তো? কোনো কি বলেছে, কোনো শিল্প ক্ষেত্রেও কিন্তু তোর মৌসুমী বেকারত্ব দেখা যায়। তাহলে কি বুঝতে পারলি? মৌসুমী বেকারত্ব বুঝতে পারলি কি লেখা আছে এখানে? তাহলে তোকে মাথায় রাখতে হবে মৌসুমী বেকারত্ব জিনিসটা কি। সিজন বেসিসে হয় এটা। তাহলে বোঝা গেল মৌসুমী বেকারত্ব জিনিসটা কি। মৌসুমী, আমি আবার বলছি, ভারতবর্ষের কৃষিকাজ কিসের উপর নির্ভরশীল? বৃষ্টিপাতের উপর নির্ভরশীল, কারণ ভারতবর্ষে সেচ ব্যবস্থার এখনো উন্নতি ঘটেনি। ঠিক আছে তো? আর বছরে, যেটা আমি বলছিলাম, বছরে সবসময় কি চাষের কাজ হয়ে থাকে? সারা বছর ধরে কি চাষের কাজ হয় না? সব চাষের কাজটা সারা বছর ধরে হয় না। ঠিক আছে তো? তো যেটা বলছিলাম, ধর কিছু এমন কিছু চাষ আছে যে ওই কাজটা তোর বছরে 5 মাস 6 মাস হয়, তাহলে 6 মাস কাজ করলো, বাকি 6 মাস বসে থাকলো, এই হয়তো বেকারত্ব সৃষ্টি হবে। এর ফলে কৃষকদের বা কৃষি শ্রমিকদের বেশ কয়েক মাস বেকার হয়ে থাকতে হয়। এই ধরনের বেকারত্বকে কি বলা হয়? মৌসুমী বেকারত্ব। এই মৌসুমী বেকারত্বের কারণগুলো কেন? মৌসুমী বেকারত্ব কেন দেখা যায়? জলসেচের অভাব, তারপর পরিপূরক কাজের অভাব, মানে পরিপূরক মানে এর সাপ্লিমেন্ট আর একটা কাজ, ঠিক আছে, এর অভাব আছে। গ্রাম অঞ্চলে শিল্প প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এরূপ বেকারত্বের কারণ দেখা দেয়। তাহলে এই জিনিসগুলো তোকে মাথায় রাখতে, প্রথম পয়েন্টটা বুঝতে পারলি, মৌসুমী বেকারত্ব জিনিসটাকে লিখে নিতে পারবি। প্রচ্ছন্ন বেকারত্ব, এটা কি? ভারতের কৃষিক্ষেত্রে প্রয়োজনের তুলনায় অনেক বেশি লোক নিযুক্ত রয়েছে। আমাদের যে ভারতবর্ষে কৃষিকাজ হয় না, সেখানে যতটা লোক দরকার তার তুলনায় অনেক বেশি লোক কাজ করছে। ঠিক আছে তো? বেশ কিছু লোককে যদি কৃষিক্ষেত্র থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে কৃষিক্ষেত্রের উৎপাদন একই থাকবে। তাহলে ভাব, আমার একটা জমিতে চাষ হচ্ছে, সেখানে আমার দরকার 50 জন ভালো কাজ হবে, তাহলে সেখানে আমি 100 জন লোককে লাগিয়েছি, লাভ আছে? ফালতু 50 জন বেশি তো। তো এখান থেকে এটাই বলতে দিয়েছে, বলছে ভারতে কৃষিক্ষেত্রে প্রয়োজনের তুলনায় অনেক বেশি লোক নিযুক্ত রয়েছে। বেশ কিছু লোককে যদি কৃষিক্ষেত্র থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়, বেশ কিছু লোককে যদি কৃষিকাজ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে কৃষিক্ষেত্রে উৎপাদন একই থাকবে। কৃষিক্ষেত্রের উৎপাদন একই রেখে যতজন লোককে কৃষিক্ষেত্র থেকে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব তাদের প্রচ্ছন্ন বেকার বলা হয়। বলছে কৃষিক্ষেত্রে উৎপাদন একই রেখে যতজন লোককে কৃষিক্ষেত্রে, বুঝতে পারলি তো? ধর একটা জমিতে 100 জন লোক কাজ করতে এসছে, আমার 50 জন লোকে কাজ হয়ে, বাকি 50 জনকে সরিয়ে নিয়ে যাবো, এটাই হচ্ছে প্রচ্ছন্ন বেকারত্ব।
কাঠামোগত বেকারত্ব, দেশের অর্থনৈতিক কাঠামোর যখন পরিবর্তন ঘটে তখন বেকার সমস্যা দেখা দেয়। দেশে যদি অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন ঘটে তখন কিন্তু বেকার সমস্যা দেখা দেয়, ঠিক আছে, এটাকে বলে কাঠামোগত বেকারত্ব। এর একটু ব্যাপারটা যদি আর একটু ডিটেলসে বোঝা যায়, বলতে ভারতে বৃহদায়তন শিল্প গড়ে ওঠার ফলে, মানে বড় বড় শিল্প গড়ে ওঠার ফলে, ভারতবর্ষে বড় বড় শিল্প গড়ে ওঠার ফলে কুটির শিল্প মার খেয়ে গেছে, জানিস তো? ভারতবর্ষে বড় বড় শিল্প গড়ে ওঠার ফলে কি মার খেয়ে গেছে? কুটির শিল্প মার খেয়ে গেছে, কুটির ও ক্ষুদ্র শিল্প ধ্বংস হয়ে গেছে। এর ফলে বেশ কিছু লোক বেকার হয়ে গেছে, কারণ কুটির শিল্প ক্ষুদ্র শিল্প যারা কাজ করে তারা বেকার হয়ে গেছে, ঠিক আছে তো? আবার অন্যভাবে যদি বলি, কৃষিক্ষেত্রে যন্ত্রের প্রচলনের ফলে দেখবি কৃষিকাজে এখন অনেক বড় বড় ট্র্যাক্টর চলে এসেছে, অনেক বড় বড় যন্ত্রপাতি চলে এসেছে। তা বড় বড় যন্ত্রপাতি চলে আসার পরে লোক তো অনেক কম নিচ্ছে, লোক তো অনেক কম লাগছে, বেকারি সৃষ্টি হয়েছে। তো এটা বলেছে তোর প্রচ্ছন্নগত বেকারত্ব। তাহলে কি হয়েছে প্রচ্ছন্ন, মানে এটাকে কি বলে? এটাকে কি বললাম, কি বেকারত্ব বললাম? কাঠামোগত বেকারত্ব, প্রচ্ছন্ন না, কাঠামোগত বেকারত্ব বা প্রযুক্তিগত বেকারত্ব। তাহলে কাঠামোগত বেকারত্ব কি? দেশের অর্থনৈতিক কাঠামো যখন পরিবর্তন ঘটে তখন এই বেকারত্ব। দেশে যদি অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন ঘটে তখন দেশে বেকার সৃষ্টি হয়, ঠিক আছে তো? এটাকে বলা হয় তোমার কাঠামোগত বেকারত্ব। যেমন ভারতে বড় বড় শিল্প গড়ে ওঠার ফলে ক্ষুদ্র কুটির শিল্প ধ্বংস হয়ে গেছে, ফলে অনেক লোক বেকার হয়ে গেছে, এটা হচ্ছে কাঠামোগত বেকারত্ব। বাণিজ্য চক্রজনিত বেকারত্ব, বাণিজ্য চক্রের যখন মন্দাবস্থা দেখা যায়, মানে বাণিজ্য চক্রে যখন খারাপ অবস্থা দেখা যায় তখন কর্মসংস্থান কমে যায়, ঠিক আছে তো, এবং বেকারি বৃদ্ধি পায়, একে বাণিজ্য চক্রজনিত বেকারত্ব বলে। আর একটা শিক্ষিত যুবকদের বেকারত্ব, ভারতের শিক্ষিত যুবকদের মধ্যে যে বেকার সমস্যা দেখা দেয় তাকে মূলত কি বলা হয়? একে বলা হয় শিক্ষিত যুবকদের মধ্যে বেকারত্ব। তা মূলত শহরাঞ্চলের মধ্যবিত্ত শ্রেণীর মধ্যেই লক্ষ্য করা যায়, মানে ভারতবর্ষে যত শিক্ষিত যুবক আছে তাদের মধ্যে বেকার সমস্যা দেখা দেয়, কিন্তু এটা মূলত কোথায় দেখা যায়? শহরাঞ্চলে বেশি দেখা যায়। দেশের সাধারণ শিক্ষা বিস্তারের জন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়েছে, কিন্তু ভারতবর্ষের যে আমাদের দেশে শিক্ষার উন্নতির জন্য অনেক স্কুল কলেজ বৃদ্ধি পেয়েছে, কিন্তু বল কারিগরি শিক্ষা, টেকনিক্যাল লাইন, টেকনিক্যাল নলেজ কিন্তু স্টুডেন্টের মধ্যে বাড়েনি। ওরা পুঁথিগত বিদ্যার উপরই জোর দিয়েছে, ওরা পড়াশোনাই করেছে ঠিক করে, কিন্তু টেকনিক্যাল নলেজ ওদের মধ্যে কোনো গ্যাদার করতে পারেনি। এর ফলেও কিন্তু কোনো কোম্পানি যখন কাজ করতে যাচ্ছে বলছে আমার ডিগ্রি আছে, কিন্তু কাজ তো করতে পারছেন, টেকনিক্যাল নলেজ লাগবে, কাজ করার ক্ষমতা লাগবে, এফিসিয়েন্ট হতে হবে যারা কাজ করতে যাবে। তো এর জন্য কি হয়েছে বলছে, দেশে কারিগরি শিক্ষার বিস্তার করেনি, ফলে কি হয়েছে? শিক্ষিত যুবকদের মধ্যে বেকারত্ব দেখা দিচ্ছে, ঠিক আছে তো? এই কোশ্চেনটা তাহলে দেখ, মরশুমি বেকারত্ব বেশ কিছু এক্সাম্পল যদি তুলে ধরি, বলছে বর্ষাকালে কি ধানের চাষ হয় জানিস তো? বর্ষাকালে আমন ধান, ঠিক আছে তো? বর্ষাকালে আমন ধান, শীতকালে গম আলু ইত্যাদি চাষ হয়, আবার বর্ষার মরশুমে গম আলু ইত্যাদি চাষ হয় না। মানে এগুলো তুই নিজে থেকেই অ্যানালাইসিস করতে পারবি এবং বোঝার চেষ্টা করবি। বলছে কি বর্ষাকালে আমন ধান চাষ হয়, আবার কি বলছে শীতকালে গম আলুর চাষ হয়। বর্ষাকালের মরশুমে মানে বর্ষাকাল সিজনে গম আলুর চাষ হয় না, বর্ষাকালে কিন্তু আবার গম আলুর চাষ হয় না। তাহলে গম আলুর চাষ কখন হয়? শীতকালে, কিন্তু বর্ষাকালে গম আলুর চাষ হয় না। চাষের সিজনে কৃষকেরা চাষের কাজে নিযুক্ত থাকে, আর সেই সিজন শেষ হয়ে গেলে তাদের কাজ থাকে না, ঠিক আছে তো? বেকার অবস্থায় থাকতে হয়। এবার দেখা গেছে যে যে বেশ কিছু কৃষক আছে যারা গড়ে বছরে 4 থেকে 6 মাস বেকার অবস্থায় থাকে, এই সময়টাকে বলা হয় বেকারত্ব, বুঝলেন তো? মরশুমি বেকারত্ব, এটা আমি উদাহরণ ছাড়া বললাম তোকে, আমি যেটুকু বললাম বইয়ের লেখা ওটুকু লিখলেই হবে, বাট এটাও একটু মনে রাখার জন্য বললাম, যাতে বেকার মানে তোর মরশুমি বেকারত্ব জিনিসটা কি সেটা বুঝতে পারিস, তার জন্যই বললাম।